আজকে হচ্ছে আমাদের ক্লাস 16 ফাইলটা রেডি করি। এখানে হচ্ছে ইন্ডেক্স ফাইল নিলাম একটা, তারপর একটা স্টাইলও নিয়ে রাখি যদি লাগে। আর একটা স্ক্রিপ্ট নেই। আর হচ্ছে একটা ফোল্ডার নেই IMG নামে। তো আমরা আমাদের VS কোডটা ওপেন করি। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের শেষের দিকে একটা প্রজেক্ট করাবো। প্রজেক্ট একটু দেখে নিয়ে আগে। এরকম একটা প্রজেক্ট থাকবে, এখানে বুক লিস্ট অ্যাপস বলতে পারি। তো এখানে আমরা যদি বুকের নাম দেই, তারপরে ধরেন অথরের নাম দিলাম কোনো সাপোজ, তারপর সেখানে যদি ইয়ার দিয়ে দেই একটা, এটা অ্যাড করলে নিচে এসে পড়বে, যে অ্যাড করার সাথে সাথে এখানে এসে পড়ছে। এরকম একটা অ্যাপস বানাবো শেষের দিকে। তারপর হচ্ছে আমরা নতুন আমাদের যে ফোল্ডারটা আছে ওইটা ওপেন করে নেই। বিরক্তিকর, শুধু নাক দিয়ে পানি পড়লে। তারপরে হচ্ছে কই যাব, LEDP 16 নাম্বার লেকচার। আজকে আমরা অনেকগুলা বিষয় করব, মোটামুটি ছোট ছোট বাট ইম্পর্টেন্ট। তো আমরা ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম। ইন্ডেক্স ফাইলে হচ্ছে HTML5 এর যে স্ট্রাকচার সেটা রেডি করলাম। লেকচার 16 আমাদের কোর্স আউটলাইনটা ওপেন করি। এতদিন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখছি। আজকে থেকে হইলো এই HTML প্লাস জাভাস্ক্রিপ্ট দুইটা নিয়ে একসাথে কাজ করা হবে। তো এর আগে একটু বাকি আছে, ম্যাথ অবজেক্ট গুলো একটু দেখে নেই, তারপর হচ্ছে HTML আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা দেখব। তারপর একটা ইমেজ স্লাইডারও তৈরি করব, আর ওই যে প্রজেক্টটা দেখাইলাম ওইটাও তৈরি করব। প্রথমে ম্যাথ অবজেক্ট গুলা দেখি। ম্যাথ নামে একটা অবজেক্ট আছে। অবজেক্ট বলতে কোন একটা ক্লাসের জন্য ওই ক্লাসের শর্ট নেম বলতে পারি, মানে ওই ক্লাসকে ডাকার জন্য হচ্ছে অবজেক্ট ইউজ করা হয়। তো ম্যাথ অবজেক্টে বিভিন্ন ফাংশন বা মেথড আছে, এগুলো আমরা একটু দেখি। তো প্রথমে কি আছে, ম্যাথ ডট পাই, একটা ভেরিয়েবল নিলাম এক্স নামে ভেরিয়েবলের যদি আমি ম্যাথ অবজেক্টটা নিয়ে আসি, ম্যাথ ডট পাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি বডির মধ্যে লিখতেছি, লিঙ্ক করে নিই একটু। স্টাইল ডট সিএসএস, স্ক্রিপ্ট ডট জেএস। কাজ করতেছে কিনা একটু টেস্ট করে দেখি।
কাজ করতেছে, লিংক হয়েছে। তাহলে হলো ম্যাথ অবজেক্টটা দেখবো। একটা ভেরিয়েবল নিছিলাম এক্স, এক্স ইকুয়াল টু ম্যাথ ডট পাই। এক্স কে যদি ডকুমেন্ট ডট রাইট করি, অর্থাৎ ম্যাথ ডট পাই আসলে কি ভ্যালু দেখা, এটা যদি দেখতে চাই, আচ্ছা একটু বড় করে দেখি। এটা হচ্ছে পায়ের ভ্যালু। পায়ের যে ভ্যালুটা আছে ম্যাথ ডট পায়ে, আমাদের যদি কখনো পায়ের ভ্যালু দরকার হয় সেক্ষেত্রে আমরা পায়ের ভ্যালু নিতে পারবো। তারপরে কি আছে ম্যাথ ডট ই। আমি যখন ম্যাথ ডট ইটা দেখি, আরেকটা ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল টু ম্যাথ ডট ই। তো আবার যদি এক্স প্রিন্ট করা আছে, এখানে যদি এক্স প্রিন্ট করি সেক্ষেত্রে ইর যে মানটা আছে সেটা দেখতে পাবো। এটাকে বলে হচ্ছে ইউলার্স নাম্বার। এটাও পায়ের মতো একটা কনস্ট্যান্ট ধ্রুবক। এই সংখ্যাটা যদি আমাদের কখনো দরকার হয় সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করতে পারবো আমরা। তারপরে আছে হচ্ছে গিয়ে রাউন্ড। তো আমি যদি একটা ভেরিয়েবল নিলাম, এক্স নিলাম, নিয়ে সংখ্যা দিলাম, ধরেন যে 40 পয়েন্ট সামথিং কিছু একটা দিলাম দশমিক সংখ্যা। তো এটাকে যদি এক্স ইকাল টু এক্স, আচ্ছা ম্যাথ ডট রাউন্ডে নেই, ম্যাথ ডট রাউন্ড, রাউন্ডের মধ্যে যদি এক্সটাকে রাখি সেক্ষেত্রে কি আউটপুট দেখায় একটু দেখি। 41 দেখাচ্ছে, এখানে ছিল 40.587। যদি এখানে আমি 40.4 সামথিং দিই, বা প্রথম ভ্যালুটা লক্ষ্য করেন 4 আছে, 40.4। তো এইটা যদি একটু রিলোড দিই তাহলে কত দেখায়, এখন 40 দেখাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যদি দশমিকের পরে যে মানটা সেটা যদি 5 বা তার উপরে যায়, 6 7 8 9 যেটাই যাক, সেক্ষেত্রে ও পরের ঘরটাকে ধরে নেবে, 40-এর পরের পূর্ণ সংখ্যাটাকে ধরে নেবে। আর যদি 4 বা তার নিচে থাকে, হইতে পারে 3, হইতে পারে 2, হইতে পারে 1, সে হচ্ছে ওই নিচের সংখ্যাটাকে ধরে নেবে। এখন এখন 40 দেখাবে। আর এইখানে যদি 5 দিয়ে দেই সেক্ষেত্রে হচ্ছে 41 করে নেবে। আচ্ছা ভাই, তাহলে কি আমরা পায়ের মানটাও অ্যারাউন্ডের ভিতরে রাখতে পারি, রাউন্ডের ভিতরে? অবশ্যই সবকিছুই রাখতে পারি। আমরা একটু পরে একটা প্রজেক্ট করব, তখন ওই রাউন্ড আরো কিছু ফাংশন আছে ওগুলো দেখবো, ওগুলো লাগবে আমাদের। আচ্ছা এখানে হচ্ছে রাউন্ড যে ফাংশনটা ছিল ওইটার ব্যবহার দেখলাম। দ্যাট মিন্স রাউন্ডে হচ্ছে গিয়ে যদি দশমিকের পরে 5 বা তার উপরে যায় সেক্ষেত্রে পরের পূর্ণ সংখ্যাটা নিয়ে নিবে। আর যদি 4 বা তার নিচে আসে তাহলে হচ্ছে নিচের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই রাখবে। এটা ছিল ম্যাথ ডট রাউন্ডের জন্য। এখন আরো কিছু ফাংশন আছে। এখন আছে হচ্ছে সেল, ম্যাথ ডট সেল। ধরেন আবার আমি একটা ভেরিয়েবল নিলাম var x equal to 47 পয়েন্ট সামথিং দিলাম। তো আমি যদি আবার x এর মধ্যে হচ্ছে ম্যাথ ডট সেল ফাংশনটা রাখি, সেক্ষেত্রে x এর মধ্যে সেলটা দিয়ে দিলাম। আচ্ছা দেখি এখন কি হয়। 47.15 আছে,
আমি সেল ফাংশনটাই দিয়ে দিলাম। আউটপুট দেখাচ্ছে 48। তার মানে হচ্ছে, আচ্ছা আরেকটু দেখেন, ধরেন আমি 1 রাখলাম, 7.1, তাহলে হচ্ছে 48 দেখাচ্ছে। আমি 2 রাখলাম 7 পয়েন্ট, তাও সে 48ই দেখাবে। আবার আপনি যদি 5 এর উপরে ওঠেন, ধরেন 5 রাখলাম, তারপরে সে 48 দেখাবে। মোট কথা হচ্ছে এখানে দশমিকের পর কোনো ভ্যালু পেলেই সে ওইটাকে পরের পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। সেল যে ফাংশনটা আছে, সেল ফাংশন হচ্ছে দশমিকের পরে যে কোনো দশমিক সংখ্যা পেলেই, ধরেন মিনিমাম 1 পেলেই সে কি করবে, ওইটাকে পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। তারপর হচ্ছে ফ্লোর নামে একটা ফাংশন আছে, এটা জাস্ট সেলের উল্টা। তোমার ফ্লোরটা দেখি। আবার সেম ভাবে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল এক্স ইকাল টু, ধরেন আগেরটাই নিলাম, 70.2 দিলাম, এক ছিল এক বাড়ালাম। তো এটাকে যদি আমরা এইভাবে রাখি, এক্স ইকাল টু ম্যাথ ডট ফ্লোর যে ফাংশনটা আছে ওটার ভিতর এক্সট্রা রাখলাম। এখন হচ্ছে সেলে কি করতো, যে দশমিকের পর কোনো ভ্যালু পেলে সেটাকে হচ্ছে সে নিয়ে যেত তার পরবর্তী পূর্ণ সংখ্যায়। আর ফ্লোর দশমিকের পর কোনো ভ্যালু পেলেও সে তার ওই যে পূর্ণ সংখ্যাটা আছে ওইখানেই রাখবে। এটার আউটপুট আসবে 47। ধরেন আমি এখন বাড়িয়ে দিই, এটা 5 করলাম। রাউন্ডে তো 5 দিলে হচ্ছে 48 হয়ে যেত, বাট ফ্লোরে যদি 5 দিই তাহলে কি হবে? আচ্ছা, এই যে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, 47ই আছে। তারপর হচ্ছে ধরেন 9 দিলাম, একদম প্রায় অলমোস্ট 48, তাও সে 47ই রাখবে। আচ্ছা, 47 এর পরিবর্তে অন্য সংখ্যা দিয়ে, আপনার মনে হতে পারে যে হয়তো আমি সেভ করি নাই, সেভ দিলাম, দেখেন এখন 44ই দেখাবে। এটা ছিল ফ্লোর ফাংশন। আর অনেকগুলো ফাংশন আছে যেগুলো হচ্ছে বেশি লাগে, ওগুলো আমরা একটু দেখতেছি। তারপর হচ্ছে ম্যাথ ডট অ্যাপস নামে একটা ফাংশন আছে। এটা হচ্ছে অ্যাবসোলুট মান বা পরম মানগুলা নিয়ে আসে। যেমন এখানে ধরেন এটার মান ছিল হচ্ছে মাইনাস 44.9। তো আচ্ছা, আরেকটাই নেই, আমি আরেকটা নিলাম, var x ইকুয়াল টু -44, তারপর হচ্ছে x ইকুয়াল টু math ডট অ্যাপস যে ফাংশনটা আছে ওইখানে আমি জাস্ট এক্সটাকে রাখলাম, তাহলে সে কি দেখায়? 44 দেখাচ্ছে, মাইনাসটা দেখাবে না। ধরেন 44.57 রাখলাম, সবই দেখাবে বাট মাইনাস মানটা দেখাবে না। কোনো মাইনাস মান থাকলেও সেটারে পরম মান করে পজিটিভ মান নিয়ে নেবে। এখানে আমি যাই দেই, তাহলে আমরা হচ্ছে কি করতে পারতেছি, মাইনাস মান রে পজিটিভ বানাতে পারতেছি। তারপর হচ্ছে আরেকটা কি ফাংশন ছিল, র্যান্ডম, ম্যাথ ডট র্যান্ডম নামে একটা ফাংশন ছিল। স্যার আপনার কি স্ক্রিন শেয়ার করা আছে? হ্যাঁ আছে তো। দেখতেছি না কেন, দেখি আবার। অন্য অন্য সবার কি একই অবস্থা? না স্যার, আমরা তো দেখতেছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনি তাহলে জি লিভ স্যার, লিভ নিয়ে স্যার আরেকবার জয়েন করেন। জি স্যার, জয়েন করছিলাম স্যার, এখন দেখতেছি। আচ্ছা, আমরা দেখতেছিলাম হচ্ছে র্যান্ডম। ধরেন var, এখানে একটা x নিলাম, এখানে আসলে ভ্যালু দরকার নাই কারণ ওগুলো র্যান্ডমলি আসবে। x ইকাল টু লিখতে পারি যে ম্যাথ ডট
র্যান্ডম। তাহলে একটু দেখি কি মান আসে। একটা র্যান্ডমলি মান আসছে, আপনি যদি রিলোড দেন র্যান্ডমলি একাধিক মান আসতে থাকবে, বাট দশমিকের পরে গিয়ে 0 দশমিক সামথিং আসতে থাকবে। তো আমি ধরেন চাইতেছি যে 1 থেকে 10-এর মধ্যে থাকুক। ভেরি ইজি, জাস্ট আমরা এটাকে 10 দিয়ে গুণ করে দিব। এই র্যান্ডমকে যদি 10 দিয়ে গুণ করে দেই তাহলে 1 থেকে 10-এর মধ্যে ভ্যালুগুলো আসবে। বাট সমস্যা হচ্ছে এখানে 9 পর্যন্ত আসতেছে, বাট 10 পর্যন্ত আসতেছে না, কারণ ওই দশমিক ভ্যালু তো আসবে না 10-এর পরে। সেক্ষেত্রে এটাকে আমরা অন্য একটা ফাংশনের মধ্যে রাখতে পারি। সেটা হচ্ছে কি ফাংশনে রাখতে পারি, সেলে রাখতে পারি। তাহলে হচ্ছে দশমিকের পরে কোনো ভ্যালু আসলে, যেমন 9 পয়েন্ট সামথিং আসলেও সে 10-এ নিয়ে যাবে এটাকে। তারপরে আর কি আছে, ফ্লোরে রাখতে পারি, ফ্লোরে রাখলে আবার 1 যোগ করে দিতে হবে। আবার এখানে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 100-এর মধ্যে ভ্যালু আসবে। 100-এর মধ্যে এখানে যদি কোনো ফাংশন ইউজ করি, দেখেন x ইকুয়াল টু ম্যাথ ডট ফ্লোর, ফ্লোরের মধ্যে আগের এক্সটাকে রেখে দিলাম, তাহলে হচ্ছে আর ওই দশমিক মানগুলো আসবে না। বোঝা গেছে? আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন এখন। দেখেন এইরকম একটা প্রজেক্ট বানাবেন এইসব ইউজ করে। আমি বলতেছি প্রজেক্টে কি কি থাকবে। প্রথমে হচ্ছে ওই যে আমরা যে ইনপুট নিতাম ওইখানে বলা থাকবে এন্টার ইউর নেম। ধরেন কেউ একটা নাম দিল জন। দ্বিতীয়তে বলা থাকবে এন্টার ইউর পার্টনার নেম। ওইখানে ধরেন দিল জেনি, মানে কি দিবে এটা তো জানি না, জাস্ট আমি ধরলাম যে দিল। তো এটার আউটপুট দেখাবে জন অ্যান্ড জেনি। আচ্ছা, এখানে আউটপুট দেখাবে হচ্ছে এরকম, the love percentage of জন অ্যান্ড জেনি ইজ, ধরেন একটা র্যান্ডমলি পার্সেন্ট দেখাই দিবেন, মানে লাভ ক্যালকুলেটর বলে যেটাকে। দুইটা নাম দিবে, তারপর হচ্ছে তাদের একটা পার্সেন্টেজ দেখাই দিবে র্যান্ডমলি। ঠিক আছে, এটা কি করা যাবে? স্যার ট্রাই করি। এটা কি prompt নিয়ে? মানে বিষয়গুলো কি বুঝতে পারছেন, মানে কি বলছি আমি? জি স্যার। প্রথমে হচ্ছে প্রম্পট নেবেন, হ্যাঁ প্রম্পট নিয়ে একটা নাম নেবেন, তারপরে প্রম্পট নিয়ে দ্বিতীয় আরেকটা নাম নেবেন পার্টনার্স নেম, এগুলো ভেরিয়েবলে রাখতে পারেন। তারপরে দ্য লাভ পার্সেন্টেজ অফ, ওই যে যার নাম দিবে ইউজার এবং তার পার্টনার নেম, এই দুইটার একটা পার্সেন্টেজ দেখাই দিবে। আর এই বিষয়গুলো করব র্যান্ডম ফাংশন দিয়ে, কারণ র্যান্ডমে তো আমরা জানি না কি প্রিন্ট করবে, এক এক টাইমে এক এক বিষয় প্রিন্ট করে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, দেখি ট্রাই করে। আচ্ছা ট্রাই করে দেখেন। তো আমাদের এইখানে এগুলা সব ই করে দিই, কমেন্ট করে দিই। আমাদের এখানে ছিল হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ, মানে ধরেন আমরা স্টেপ ধরতে পারি যে একটা নাম নিতে হবে। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই, ভেরিয়েবল নিয়ে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে আমরা কি রাখতে পারি, একটা প্রম্পট দিলাম, প্রম্পট দিয়ে বললাম যেটা দিতে হবে এন্টার ইউর নেম, তো দিল কেউ একজন। তারপর আরেকটা ভেরিয়েবল নিলাম, ওইখানে কি রাখবো, পার্টনার নেম। তাহলে আমি এটাকে বলতে পারি PER, পার্টনার নেম। আচ্ছা এগুলো একটু সাদা লিখেন, সাদা লিখলে দেখতে সুন্দর লাগবে। পার্টনার নেমে আমরা এখানে আরেকটা প্রম্পট নিলাম,
তারপরে বললাম এন্টার ইউর পার্টনার নেম। স্যার স্ক্রিন শেয়ার কি অন? ও স্ক্রিন শেয়ার তো দেই নাই, তো বলতে হইব আমারে, না বললে বুঝবো কেমনে? আচ্ছা ঠিক আছে, দিতেছি স্ক্রিন শেয়ার অফ অফ। ওই যে আপনি অন করছেন তারপরে আমি আর অন করি নাই। দেন আমরা তেমন কিছু করি নাই, যে এখানে বলছিল যে এন্টার ইউর নেম, তো ভার নেম দিয়েই আমরা যে একটা নাম নিলাম, তারপরে ভার পার্টনার নেম দিয়ে আরো একটা নাম নিলাম যে এন্টার ইউর পার্টনার নেম। এখন এখানে যে নামটা দিবে সেটা থাকবে হচ্ছে নেমের মধ্যে, আর এইখানে যে নামটা দিবে সেটা থাকবে পার্টনার নেমের মধ্যে। এন্ড কি করতে পারি, এখন ধরেন যে একটা র্যান্ডম ফাংশন নেই, বার দিয়ে লাভ পার্সেন্টেজ লিখতে পারি, লাভ পার্সেন্টই লিখলাম। লাভ পার্সেন্ট ইকুয়াল টু, এখানে আমরা ম্যাথের একটাই নিব, ম্যাথ ডট র্যান্ডম যে ফাংশনটা আছে সেইটা নেব। এইটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কি আসবে, ওই যে 1 থেকে 100 পর্যন্ত মান আসবে, বাট 100টা আসবে না এখানে, কারণ ওই 99 পয়েন্ট সামথিং আসবে। তো 100টা যাতে আসে, এটা আসলে বলা যায় না, র্যান্ডমলি আসে। তো তো আমরা এটাকে হচ্ছে অন্য একটা বিষয়ের মধ্যে রাখতে পারি, সেল যে ফাংশনটা আছে সেলের মধ্যে রাখতে পারি। সেলে তো হচ্ছে 99 পয়েন্ট সামথিং আসলেই সে 100তে নিয়ে যাবে। এইটাকে এখানে রাখলাম। আপনি কিন্তু এখানে অন্য ভেরিয়েবলও দিতে পারেন, ধরেন এখানে আমি দিলাম var রেজাল্ট। তো রেজাল্টের মধ্যে কি রাখলো, রেজাল্টের মধ্যে হচ্ছে সেল ফাংশন নিয়ে এটা রেখে দিল। এখন এটা যদি আমি একটু প্রিন্ট করি, দেখি রেজাল্টে কি আসে। আচ্ছা, এই দুইটা ধরেন আপাতত বাদ দিয়ে দিলাম, রেজাল্টটা প্রিন্ট করে দেখি আসলে কি আসে। ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট। এই যে আমি রিলোড দিলে বিভিন্ন মান আসতেছে, পার্সেন্টেজ 93, 23, বিভিন্ন মান আসতেছে। তো তার মানে আমার রেজাল্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এগুলো আবার কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে দেখেন যে নামটা দিবে, এখানে তো ফার্স্ট নেম আছে, এখানে যে নামটা দেবে সেখানে সেকেন্ড নেম আছে। আমরা জাস্ট এখন প্রিন্ট করে দিলেই হয়ে গেল, আর কোনো কাজ নাই তেমন। তো আমরা একটু বড় করে দিতে চাইতেছি, এর জন্য h1 নামে একটা ট্যাগ নিলাম আর h1 ক্লোজ করলাম। বাট আমাদের তো এখন আবার ওই যে নাম দেখাতে হবে যে নামটা নিছিলাম, এর জন্য হচ্ছে এটার সাথে কনক্যাট করলাম, h1 এর সাথে কনক্যাট করলাম। আচ্ছা, h1 এ ফার্স্টে লিখতে পারি যে দ্য লাভ পার্সেন্টেজ অফ এন হচ্ছে কি প্রথম নেম, তাহলে নেমের মধ্যে প্রথম নাম আছে, এত এন্ড, এন হচ্ছে এন্ড দিব, একটু ফাঁকা রাখলাম আগে পরে যাতে ফাঁকা আসে এন্ডের পরে। এন হচ্ছে দ্য লাভ পার্সেন্ট অফ যে নেমটা দিল সেইটা, অ্যান্ড পার্টনার নেমটা, সেইটার সাথে হবে কি আসলো তাহলে দ্য লাভ পার্সেন্টেজ অফ, ধরেন সাপোজ এখানে জেনি দিছে, জেনি সরি জন অ্যান্ড জেন, তারপর হচ্ছে ইস, এখানে দেবো ইস কত পার্সেন্ট, সেইটা পার্সেন্ট দেওয়ার জন্য আবার কি করতে হবে, পার্সেন্টটা তো আছে আবার এই যে রেজাল্টের মধ্যে, তাহলে রেজাল্টটা নিলাম, নিয়ে এখানে রাখলাম। তাহলে দেখেন বিষয়টা কি করলাম। আচ্ছা, এটা আমি আরেকটু ভেঙে বলবো পরে, যদি না বোঝেন সমস্যা নেই। এলাম দ্য লাভ পার্সেন্টেজ অফ, ফার্স্টে যে নেমটা দিল সেইটা, প্লাস কনকেট করলাম অ্যান্ড তারপরে পার্টনারের নেম, দ্য লাভ পার্সেন্ট অফ ধরেন জন অ্যান্ড জেন ইজ,
এখানে একটা বাটন আসলো, ধরেন ধরলাম যে 50%, তো 50 দিলাম, পার্সেন্টেজ তো নাই, এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলাম, রেজাল্টের পর একটা ফাঁকা থাকুক বা একসাথে আসুক। তো ঠিক আছে, আর এই নামের পরে হচ্ছে একটা স্পেস হোক। এই স্পেসটা যদি না দেই তাহলে দেখবেন যে দ্বিতীয় নামের পরে ইজ আসছে। আচ্ছা দেখি, দেখলেই বুঝবেন। এখানে ধরেন লিখলাম যে জন জেনি, দ্য লাভ পার্সেন্ট অফ জন অ্যান্ড জেনি, দেখেন ইজ আইসা পড়ছে একসাথে। আমরা যে এইখানে যদি একটা স্পেস দেই তাহলে ইজের পরে কি আসবে, স্পেস আসবে। ও আচ্ছা, কত পার্সেন্ট আসছিল দেখলাম না তো। জন জেন, দ্য লাভ পার্সেন্ট অফ জন অ্যান্ড জেন ইজ এত কম, 26%। এখন কি বুঝতে পারছেন জি স্যার। কিভাবে করলাম? সিম্পল, জাস্ট এইখানে লিখবেন আপনি কিভাবে, একটু বুঝেন। এই এই H1 ট্যাগের ভিতর রাখছি, তারপরে এই কথাটুকু লিখে দিছি। এখন নাম দরকার, এই জন্য কনক্যাট করে নিছি। তারপর আবার এই লেখা দরকার, সেটাকে কনক্যাট করে নিছি। তারপর আবার এই পার্টনার নেম দরকার, সেটাকেও কনক্যাট করলাম। তারপর হচ্ছে ইজ দিয়ে রেজাল্টটা দেখাই দিলাম। জাস্ট কনক্যাট করছি, কি কি কনক্যাট করতে হবে এগুলো কনক্যাট করবেন। এখন আমি তো করলাম, নেন আপনারা করেন। এখন হলো আমাদের এটা শেষ হলো, এখন এলিমেন্ট সিলেক্টর নিয়ে আমরা কাজ করব। ওকে লিখে দিই আমি, যেহেতু এটা শেষ হয়ে যাবে এখন। তো HTML এর যে এলিমেন্ট গুলোকে আছে ওগুলো আমরা বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারি। দেখেন কেমনে সিলেক্ট করতে পারি। যে আমরা এখন হচ্ছে HTML এর সাথে কাজ করব। ধরেন H1 নামে একটা ট্যাগ নিলাম, ঠিক আছে। ফার্স্টে কি আছে, আইডি। H1 নামে একটা ট্যাগ নিলাম, ট্যাগের একটা আইডি দিলাম, নাম দিলাম head1, লিখলাম যে দিস ইজ হেডিং 1, ঠিক আছে। একটা আইডি নিলাম, এই আইডিটাকে যদি আমি, অর্থাৎ এই H1 কে যদি আমি ধরতে চাই জাভাস্ক্রিপ্ট দ্বারা, তাহলে কি করব, এইখানে এসে ধরেন আমি লিখবো জাস্ট ডকুমেন্ট, মানে ফাইন্ড করা বলা হয়, ডম বলে এটারে, ডকুমেন্ট অবজেক্ট মডেলিং। তো ডকুমেন্ট ডট, ওখানে কি আছে দেখেন যে আইডি দিছি আমি একটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এলিমেন্ট বাই আইডি। এই লেখাটা দেখছেন, এটা এটা কোন কেস বলতে পারবেন? এই লেখাটা কোন কেস, কোন কেস আছে? তো মনে হয় ক্যামেল কেস নাকি? মনে হয় না, কেমন কেজি, হ্যাঁ। ক্যামেল কেস। ওই যে প্রথমে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে প্রত্যেকটার বড় হাতের অক্ষর। আচ্ছা, আইডি, আইডি আমাদের নামটা কি ছিল, head1, আইডি নাম ছিল head1। তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দিলাম head1, head1 ছিল। হুম, তাহলে এইটা কিন্তু এখন যদি আমি একটা কোনো একটা ভেরিয়েবলে রাখি, এটার নাম দিলাম head1, ধরেন ওই ওই নামেই দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন ভেরিয়েবলে, বোঝার জন্য head1 আইডির নাম যা দিলাম ভেরিয়েবলের নাম তাই দিলাম। এখন যদি head1 কে আমি ইনার HTML দিই, একটা ইনার HTML নামে একটা বিষয় আছে, head1 ডট কি দিলাম, ইনার HTML। ইনার HTML এ আপনি কিছু লেখা দিতে পারবেন এইখানে। ধরেন ওইখানে কি ছিল, এটার ইনার HTML বলতে বোঝায় হচ্ছে এই যে H1 এর ভিতরে যে লেখাটুকু ওইটুকুকে, বা যে কোনো এলিমেন্টের ভিতরে লেখাটুকুকে ইনার HTML দ্বারা বোঝায়। তো এখানে কি আছে, দিস ইজ হেডিং 1, এটার আমি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, হ্যালো দ্বারা চেঞ্জ করে দিলাম। দেখেন এখন কি দেখাইতেছে আউটপুট, দিস ইজ হেডিং 1। আর যখন আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তখন কি দেখাইতেছে দেখেন, হ্যালো দেখাচ্ছে এখানে। এখন কিন্তু আর হেডিং 1টা দেখাচ্ছে না, ঠিক আছে। যদি আমরা কোনো আইডি দ্বারা ধরি সেক্ষেত্রে হলো আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই কথাটা লিখতে পারি। তারপরে এখন আর কিভাবে ধরা যায়, আর ইনার HTML এর কাজ তো দেখাইলামই, ভিতরে যে লেখাটা আছে সেটা।
তারপর গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দ্বারা আমরা ধরতে পারি ট্যাগের যে নামটা আছে, ট্যাগের নাম কি h1, এরকম নাম দ্বারা ধরতে পারি। ধরেন এখন আমি আইডিটা বাদ দিয়ে দিলাম, ট্যাগ নেম আরো কয়েকটা দেই, h1 দিয়ে কয়েকটা দিলাম, হ্যাঁ 3টা দিলাম, 3টে h1 থাকলে এটা হেডিং 1, এনে আসলে হেডিং 2 হয় না, তাহলে লিখলাম 2 3। এটা যদি রিলোড করি তাহলে আউটপুট কি দেখতে পাবো, দিস ইজ হেডিং 1 2 3। আচ্ছা এগুলো প্রত্যেকটার কি ইন্ডেক্স, আচ্ছা আচ্ছা ইন্ডেক্সটা বিষয়টা পরে দেখি। তো আমি এখানে লিখতে পারি ডকুমেন্ট, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম যে ট্যাগ নেমই দিলাম, তারপর কি করলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, তারপর হচ্ছে এইখানে যে আমি হচ্ছে ট্যাগের নামটা লিখলাম h1। এইখানে আর এইটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে, এইখানে দেখেন এলিমেন্ট আর এখানে এলিমেন্টস প্লুরাল আর উপরেরটা হলো সিঙ্গুলার। আচ্ছা এটা যদি এখন তাহলে আমি কি করব, ট্যাগ নেমকে হইলো ইনার এস্টিমেল দিব একটা, ট্যাগ নেমের একটা ইনার এস্টিমেল দিলাম, কি দিলাম যে হাই সাপোজ। যদি রিলোড দেই কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমি সেভ দিছি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, বাট কোনো চেঞ্জ আসে নাই। সেটা যদি কনসোলে দেখি কি ছিল, কনসোলে কোডটু কপি করি, কনসোলে কিন্তু হাই দেখাচ্ছে বাট ইসে দেখাচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে এলিমেন্টস লিখছিলাম না আমরা, এলিমেন্টস একাধিক এলিমেন্ট আছে, তার মানে হচ্ছে এটা একটা কালেকশন। তো এইখানে এসে তাহলে আমরা এইভাবে ইউজ করতে এইভাবে দেখতে পারি এইখানে কয়টা h1 আছে, 3টা। যদি কালেকশন হয় আর এর মতো তাহলে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। ধরেন আমি এখন এখানে 0 ইন্ডেক্স দিয়ে দিলাম, ট্যাগ নেমের মধ্যেই তো বিষয়গুলো আছে h1 গুলা। তো এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দেই তাহলে এখানে হাই হয়ে গেছে, তারপরে যদি 1 দেই 1এরটা হয়ে যাবে, 2 দিলে 2টা হয়ে যাবে। মোট কথা হচ্ছে যদি আমরা ট্যাগ নেম ইউজ করি, ট্যাগ গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, তাহলে আমাদের ইন্ডেক্স ইউজ করতে হবে। তারপর আমরা আরো একভাবে ইউজ করতে পারি, সেটা হলো ক্লাস নেম, হেড 1 দিলাম, তারপরে আবার একই ক্লাস নেমে নিব, হ্যাঁ হেড 1 দিলাম, এখানে ধরেন অন্য একটা ক্লাস নেম দিলাম হেড, দুইটা দিলাম হেড 1 আর একটা দিলাম শুধু হেড। যদি রিলোড করি তাহলে কি আসে দেখি, এখানে হাই আসতেছে, কারণ কি ওই আগেরটা ছিল নাকি। আচ্ছা এই যে বিষয়গুলোর জন্য হাই আসতেছে, এটা আমি কমেন্ট করে দিলাম। তারপরে আমি এখানে কি নিতেছি, ক্লাস নেম, সিএলএস দিয়ে নেম দিলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম। তো var ক্লাস নেমের মধ্যে আমি ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিব। এখন এটাও কিন্তু এলিমেন্টস, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা কালেকশন। ক্লাস নেমে এসে আমি ক্লাস নেমটা দিলাম, হেড 1 ছিল দুইটারটা দিলাম, সিএলএস নেম ইকুয়াল টু এন হচ্ছে কি দেখবো, এখানে আমরা কি করতে চাইতেছি জানো, ইনার এস্টিমেল, ইনার এস্টিমেল হ্যালো, তাহলে দেখি কি চেঞ্জ হয়।
কোনো চেঞ্জই হয় নাই, সেম। তার মানে এই ক্লাস নেমের দুইটা আছে। আমি যদি 0 ইনডেক্স দেই তাহলে হচ্ছে 0 ইনডেক্সটা হয়ে যাইতেছে। যদি 1 ইনডেক্স দেই তাহলে হচ্ছে পরেরটা হয়ে যাইতেছে। যদি 2 ইনডেক্স দেই তাহলে আর হচ্ছে না, কারণ 2 ইনডেক্সটা আমাদের নাই। আমাদের এখানে একই ক্লাসে ছিল হচ্ছে দুইটা। আর ধরেন আপনি শুধু হেড দিতেছেন, যেটার একটা নামই আছে শুধু হেড। হেডের তো আর কোনো ইনডেক্স নাই, একটা ইন্ডেক্সই। হেড নামে একটা ক্লাসই আছে এখানে, হেড নামে শুধু একটা ক্লাসই আছে। তো দিলাম আমি এখানে তাহলে ইনডেক্স ইনডেক্স বাদ দিলাম, ক্লাস নেম হ্যালো দিলাম, 3 নাম্বারটা যেটা ছিল। দেন তাও কোনো চেঞ্জ নাই। আপনি এই ক্লাস নেম দিয়ে দিলেই আপনার এখানে ইনডেক্স দিতেই হবে, একটা থাকলে ইনডেক্স দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে গিয়ে গেট আইডি, গেট এলিমেন্টস বাই আইডি। তো ইনার এর কাজটা কি এটা দেখলাম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, যদি গেট এলিমেন্ট বাই লিখি তাহলে এলিমেন্ট দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি। আমরা আরেকটা ওয়েতেও সিলেক্ট করতে পারি, সেটাকে বলে কুইরি সিলেক্টর। তো কুইরি সিলেক্টরের জন্য কি করব, ধরেন এইখানে জাস্ট ক্লাস আছে, এটার আইডি বানাই দিলাম, আর এইটাকে হচ্ছে এলিমেন্ট দিলাম, এখানে কিছুই দিলাম না। এটা হইলো শুধু এলিমেন্ট দিলাম। তাহলে আমরা এখানে কুইরি সিলেক্টর দিয়ে শুধু এলিমেন্ট সিলেক্ট করতে পারবো, অনলি এলিমেন্ট। তাহলে ধরেন এইখানে h1টা সিলেক্ট করতে পারি, var অনলি এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তাহলে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর লিখবো, এখন আর ওই যে গেট এলিমেন্ট বাই লিখবো না, কুইরি সিলেক্টর। কুইরি সিলেক্টর লিখে সিলেক্টরের নামটা লিখলাম h1। এখন অনলি সিলেক্টরের ইনার এস্টিমেলটা চেঞ্জ করব। অনলি সিলেক্টরের ইনার এস্টিমেলে দিলাম ইনার এস্টিমেলই দিলাম। তাহলে কি হবে, দেন এটা কিন্তু প্রথমটা পাওয়া গেছে। আর আমরা হচ্ছে নাম ছাড়া রাখছিলাম সবার শেষেরটা। এরকম যদি আমরা এই কি বলে, এরকম যদি আমরা কই গেল, এই কুইরি সিলেক্টর দিয়ে সরাসরি এলিমেন্টের নাম লিখে দেই, সেক্ষেত্রে হচ্ছে প্রথম এলিমেন্টটাই পাবে। আর যদি আপনি স্পেসিফিক করে দেন তাইলে স্পেসিফিক এলিমেন্ট পাবে। কারণ আমরা স্পেসিফিক করে দিতে পারতাম এইভাবে, একটা ডিভ নিলাম, ডিভের একটা ভ্যালু দিলাম। আচ্ছা, ডিভের একটা ক্লাস দিয়ে দেখি বা আইডি দেই। আচ্ছা, ডিবি রাখি আপাতত, যেহেতু আইডি এখনো দেখি নাই। ডিভের ভিতরে যে h1 আছে, এটা যদি আমি এখানে বলে দেই যে এই h1টা হচ্ছে ডিভের ভিতরে যে h1 আছে সেটা, তাহলে হচ্ছে ওই যে প্রথমটাই হইলো। আচ্ছা, আমি যদি নিচে নামাই দেই, দিস ইজ হেডিং 4, দেখেন এখন কিন্তু নিচেরটাই চেঞ্জ হয়েছে আর উপরেরটা চেঞ্জ হয় নাই। তার মানে আমি প্যারেন্ট আর চাইল্ডের সম্পর্ক যেটা আছে, এটা হচ্ছে চাইল্ড ওর প্যারেন্ট হচ্ছে ডিভ। আমরা এইভাবে প্যারেন্ট তারপরে চাইল্ড দিয়ে সিলেক্ট করতে পারি স্পেসিফিক ভাবে।
তারপর হচ্ছে কুইরি সিলেক্টরের মধ্যে আরেকটা আছে আইডি। আইডি দ্বারা যদি সিলেক্ট করি, এখানে কিন্তু আইডি বা ক্লাস এসব কিছু লিখতে হয় না, জাস্ট আপনাকে বুঝাই দিতে হয়। যেমন এটাই হচ্ছে একটা কি, এটা হইলো আপনার ওই এলিমেন্ট সিলেক্টর। এখন যদি ধরেন আইডি দ্বারা ধরি, এখানে আইডি ছিল কোনটা, হেড, এই একটা 3 নাম্বারটা, তাহলে আমি জাস্ট এখানে হেডটা লিখে দিব। কিন্তু এখানে আমার হ্যাশ চিহ্ন দিতে হবে, যেহেতু আমি বলি নাই কোথাও এটা কি আইডি, ক্লাস না এলিমেন্ট। এর জন্য হ্যাশ চিহ্ন দিলাম। এখন যদি রিলোড দেই, তাহলে ওই যে যেটা আইডি ছিল ওটা ইনার এস্টিমেল হয়ে গেছে। সেম ওয়েতে যদি আমি ক্লাস নিয়ে কাজ করতে চাই, তাহলে জাস্ট আমার ক্লাস কি কি ছিল, হেড 1 হেড 1 দুইটা ছিল। আচ্ছা দিয়ে দেখি কি হয়, প্রথমটাই পাবে। প্রথমটা পেয়েছে, হ্যাঁ, এখানে একটাই পায়। আচ্ছা তাহলে আমরা কি কি দেখলাম, কুইরি সিলেক্টর আইডি আর কুইরি সিলেক্টর এলিমেন্ট দ্বারা স্পেসিফিক করা যায়, এল এর ভিতর দিছে, আমি ডিভ এর ভিতরে দিয়ে দেখালাম। তারপর হচ্ছে ক্লাস কিভাবে করতে হয় সেটা দেখলাম ডট দিয়ে। এখন আরেকটা আছে কুইরি সিলেক্টর অল। আপনি যদি কুইরি সিলেক্টর অল দেন, সেক্ষেত্রে আপনার আবার দুইটাই দেখাবে, কারণ দুইটা ক্লাস ছিল এই নামে। আচ্ছা, এখানে হচ্ছে কুইরি সিলেক্টর অল দিলে আমাদের আবার সম্ভবত ইন্ডেক্স ইউজ করতে হবে। 0 ইন্ডেক্স দিলে প্রথমটা, আর 1 নাম্বার ইন্ডেক্স দিলে দ্বিতীয়টা। তো আমরা চেষ্টা করব সব সময় ম্যাক্সিমাম টাইমে যদি আইডি নেই, সরাসরি গেট এলিমেন্ট বাই আইডি, অথবা এই কুইরি সিলেক্টর দিয়ে এখানে ক্লাস হলে ডট দিব, আইডি হলে হ্যাশ দিব। এই দুটি আমাদের লাগবে বেশি। এই ছিল হচ্ছে আপনাদের কুইরি সিলেক্টর আর এলিমেন্ট সিলেক্টর। এখন আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। এখানে সবকিছু দিয়েই দেখানো আছে, আপনারা প্র্যাকটিস করেন। তাহলে আমরা এলিমেন্ট সিলেক্টরে দেখলাম, আইডি সিলেক্টরে দেখলাম। তো ঠিক আছে, এখন প্র্যাকটিস দেন। এখানে আছে কি, গেট এলিমেন্ট বাই আইডি। ধরেন এলিমেন্ট বলতে বোঝায় ওই যে এসটিএমএল এলিমেন্ট গুলো যে আছে, বিভিন্ন ট্যাগ এসটিএমএল এর। তো ওই ট্যাগকে যদি আমরা ধরতে চাই, অর্থাৎ ওই ট্যাগের মধ্যে কোনো পরিবর্তন আনতে চাই, তাহলে আমরা গেট এলিমেন্ট বাই আইডি যদি দেই, তাহলে হচ্ছে আমাদের ওই আইডির নামটা দিতে হবে। আর কি পরিবর্তন করবেন, এইটা আছে, আরো বিভিন্ন পরিবর্তন আছে, সিএসএস অ্যাড করতে পারবেন, তারপর বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন। মোট কথা হচ্ছে যদি আমরা আইডি ধরে চেঞ্জ করতে চাই, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি। আর যদি ক্লাস ধরে চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে গেট এলিমেন্টস বাই, সরি, ট্যাগ ধরে চেঞ্জ করতে চাইলে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। আর যদি ক্লাস ধরে চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। আর এই কাজটাই আমরা এলিমেন্ট বাদেও কুইরি সিলেক্টর দিয়ে করতে পারি। কুইরি সিলেক্টর করলে সেক্ষেত্রে হইলো আইডি বা বাই ট্যাগ নেম বা বাই ক্লাস নেম এগুলো দিতে হয় না। জাস্ট আইডি হইলে হ্যাশ দিবেন আগে, ক্লাস হইলে ডট দিবেন। আর যদি এলিমেন্ট হয় তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু এলিমেন্টের নামটা দিবেন। ঠিক আছে, এইটাই ছিল বিষয়গুলা। আর আপনি ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি এবার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্রপার্টি আর ইভেন্ট নিয়ে দেখি এখন। ধরেন অন ক্লিক নামে একটা ইভেন্ট আছে, এটার আবার কাজ কি দেখেন। এইখানে আমি এগুলো কাইটা দিলাম। ধরেন একটা বাটন নিলাম, বাটনের মধ্যে লিখলাম ক্লিক মি, বাটন বলতেছে যে ক্লিক মি। তারপরে এই বাটনের এইখানে এসে আমি অন ক্লিক নামে একটা ইভেন্ট লিখলাম। এগুলোরে বলে ইভেন্ট, মানে হচ্ছে এই অন ক্লিক দ্বারা কোনো একটা কাজ হয়, ওই জন্য এগুলোর কি বলে ইভেন্ট। তো ইভেন্টে এসে আমি বলে দিলাম অ্যালার্ট। কি অ্যালার্ট করবে, যে ধরেন একটা
টেস্ট অ্যালার্ট করতেছি যে আসলে কাজ করতেছে কিনা। ঠিক আছে, এইখানে একটা বিষয় দেখেন, এইখানে আমি হচ্ছে ডাবল কোটেশন দিছি, এইখানেও ডাবল কোটেশন দিয়ে শেষ করছি। তাহলে কিন্তু আমার ভিতরে ডাবল কোটেশন দেওয়া যাবে না, ভেতরে তখন একটা করে কোটেশন দিব। ঠিক আছে, যদি বাইরে ডাবল কোটেশন দেই, ভিতরে হচ্ছে একটা করে কোটেশন দিব। এখন যদি ডিরেক্ট আমি রান করি তাহলে কি হয় একটু দেখি। দেখেন এই যে বাটন আসছে ক্লিক মি, যদি ক্লিক করি তাহলে এই যে ওইটা অ্যালার্ট করতেছে, ক্লিক করলে অ্যালার্ট করতেছে। যখন আমি ক্লিক করতেছি তখন ওই যে টেস্ট যেটা আমি অ্যালার্ট করতে চাইছিলাম সেটা অ্যালার্ট করতেছে, ক্লিক করলেই অ্যালার্ট হচ্ছে। তারপরে এই অ্যালার্টটা আমরা আরো একভাবে করতে পারি। আমরা তো ফাংশন শিখেছিলাম, ফাংশন শিখছিলাম না? ফাংশন কি জিনিস এটা তো শিখছিলাম কিছুদিন আগে, গত ক্লাসেই তো সম্ভবত শিখছিলাম। মনে আছে কি ফাংশন? জি স্যার। ফাংশন দিয়ে কি করে? জি স্যার। ফাংশন দিয়ে কি করে? স্যার কোন একটা নির্দিষ্ট কাজ করে, হ্যাঁ, কোন ম্যাথ টাইপ কিছু একটা। ম্যাথ টাইপ না, শুধু যে কোনো ধরনের হইতে পারে। আমরা উদাহরণটা জি স্যার। দেখেছিলাম ম্যাথ দিয়ে। মোট কথা হচ্ছে ফাংশনের মাধ্যমে কিছু ব্লক অফ কোড থাকে, অর্থাৎ কিছু কোড থাকে, ওই ফাংশন ওই কোডগুলোর এগেইনস্টে কাজটা হয় ফাংশনকে কল করলে। ঠিক আছে, ধরেন এইখানে এসে আমি একটা ফাংশন কল করবো, এইখানে ফাংশনের নাম দিলাম মাই ক্লিক, আপনার যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারেন, মাই ক্লিক ফাঙ্ক বা ফাংশনের সংক্ষিপ্ত রূপ দিলাম। এটা হচ্ছে ফাংশনের নাম মাই ক্লিক ফাঙ্ক। তাহলে এই ফাংশনটা কখন কল হবে? যখন ক্লিক করা হবে। এখন এই ফাংশনের জন্য আমি কিছু বলতে চাচ্ছি এখানে এসে। এই ফাংশনের জন্য আমি ফাংশনটা লিখি। ফাংশন লেখার নিয়ম কি? প্রথমে ফাংশন লিখতে হয়, তারপরে ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এইখানে এসে বলতে চাচ্ছি যখন ওইখানে ক্লিক করবে, কি ছিল, বাটন ছিল, যখন ক্লিক করবে তখন কি হবে বলেন? এইখানে এই ফাংশনে এসে আমি অনেক কিছুই বলতে পারি। ধরেন আমি আপাতত অ্যালার্টই দিলাম, যে অ্যালার্টটা ছিল এখন ফাংশনের মাধ্যমে দিলাম, ইট ইজ কল ফ্রম ফাংশন। এই লেখাটা অ্যালার্ট আসবে। হ্যাঁ, এই লেখাটা অ্যালার্ট আসবে। এখন কিন্তু আমরা এখানে আর কি বলে এই দেই নেই, অ্যালার্ট দেই নেই, এখানে ফাংশন দিছি। ধরেন এখন যদি আমরা রিলোড দিয়ে ক্লিক করি তাহলে এই যে ইট ইজ কল ফ্রম ফাংশন, ফাংশনের মাধ্যমে কল হইতেছে। ঠিক আছে, তারপরে আমরা ফাংশনের মাধ্যমে দেখেন কি কি করতে পারি। আমরা একটা ইমেজের সোর্স চেঞ্জ করে দিতে পারি, আমরা href অ্যাঙ্করের href চেঞ্জ করে দিতে পারি। আমি যদি একটু দেখি, ধরেন আমরা href দিয়ে দেখবো, এই বাটনের নিচে, এইখানে নিচে বা উপরে নেন, এটা আপনার ইচ্ছা, ওটা কোনো সমস্যা নাই। আমি একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এ ট্যাগ, এখানে একটা অ্যাড্রেস লিখলাম https google.com এর একটা অ্যাড্রেস লিখলাম, আর এখানে লিখে দিলাম গুগল। ঠিক আছে, আমি এটা যদি রিলোড দিই তাহলে কি হইব? এখানে জাস্ট গুগল আসলো, গুগলে যদি ক্লিক করি গুগলে নিয়ে যাইতেছে। ঠিক আছে, গুগলে ক্লিক করলে গুগলে নিয়ে যাইতেছে। বাট আমি ইচ্ছা করলে এরকম করতে পারি, যখন আমি ক্লিক মিতে ক্লিক করব তখন অ্যালার্ট আসবে না, তখন হচ্ছে এই গুগলটা চেঞ্জ হয়ে ইউটিউব হয়ে যাবে, আর ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের একটা আইডি দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগটাকে ধরার জন্য আমি আইডি দিলাম কাস্টম লিঙ্ক, বা যে কোনো নামে আপনি আইডি দেন, সমস্যা নেই। আমি আইডি দিলাম কাস্টম লিঙ্ক নামে, কাস্টম লিঙ্ক। তো এখন ওই আইডিটাকে তো আমাদের ধরতে হবে। আইডিটা আমি কিভাবে ধরতে পারি? ইজি, আমরা যে দেখছিলাম ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, কুইরি সিলেক্টর যে ওটা যেহেতু আইডি, এর জন্য হ্যাশ দিলাম, আর এর নামটা কি ছিল? নামটা ছিল কাস্টম লিঙ্ক। এখানে এসে জাস্ট কাস্টম লিঙ্ক দিয়ে দিলাম। এখন এটা একটা ভেরিয়েবলে রাখি, কাজের সুবিধার জন্য ভেরিয়েবলের নাম দিলাম ধরেন লিঙ্কই দিলাম।
তাহলে এই লিংকের মধ্যে কি আছে? লিংকের মধ্যে হচ্ছে কাস্টম লিংকটা আছে। ঠিক আছে? এখন আমি লিংকের কি কি চেঞ্জ করতে চাইতেছি? আমি ফার্স্ট অফ অল চেঞ্জ করতে চাচ্ছি লিংকের ইনার HTML। লিংকের ইনার HTML ছিল প্রথমে হচ্ছে গুগল লেখাটা। আমি এখন এটা ইউটিউব করে দিলাম। দেখেন লিংকের ইনার HTML কি ছিল? লিংকের ইনারে ছিল গুগল লেখাটা। জাস্ট ক্লিক করলে কি হবে? ফাংশনটা কল হবে আর ফাংশনের মধ্যে আমি বলে দিলাম যে link ডট inner html equal to ইউটিউব। তার মানে হচ্ছে যখন ক্লিক করবে এটার inner html কি হয়ে যাবে? ইউটিউব হয়ে যাবে। আচ্ছা এটা একটু রান করে দেখি। সরি, ধরেন ক্লিক করলাম, তাহলে দেখেন কি হয়ে গেছে? ক্লিক করার সাথে সাথে ইউটিউব হয়ে গেছে। ওই যে আমি বলে আসলাম। এখন যদি ক্লিক করি তাহলে ইউটিউবে চলে যাবে না, বাট গুগলে যাচ্ছে। আমি তো লেখাটা চেঞ্জ করছি, বাট সোর্সটা তো চেঞ্জ করি নাই। এর জন্য হচ্ছে গুগলেই চলে যাচ্ছে। আমি যদি সোর্স চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সোর্স চেঞ্জ করতে পারবো। আবার ধরেন লিখলাম লিঙ্ক ডট এসআরসি সোর্স। সোর্সটা কি করে দেব? চেঞ্জ করে দেব https://www ইউটিউব করে দিলাম। এখন লিংকের সাথে সরি ইনার HTML এর সাথে সাথে সোর্সটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি একটু রিলোড দেই, এখানে ক্লিক করি ইউটিউব, বাট এখন যদি ক্লিক করি তাহলে দেখেন আচ্ছা চেঞ্জ হয় নাই, গুগলেই নিয়ে যাচ্ছে। একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা সোর্সটা চেঞ্জ হয়নি, তাহলে আমরা দেখি কি করলাম। লিঙ্ক ডট সোর্স না, সোর্স চেঞ্জ করার জন্য ইকুয়াল টু ভ্যালুই দিতে হয়। কাস্টম লিঙ্ক, এখানে হচ্ছে লিংকের মধ্যে বিষয়গুলো রাখছি। আমাদের কি সেভ দেওয়া হয় নাই? ও সরি, এখানে তো এই স্যার সেভ ছিল। এইচরেফ হবে? হ্যাঁ হ্যাঁ এইচরেফ হবে, আমরা সোর্স দিছি। এটার তো সোর্স নাই, এটার এইচরেফ হবে। কারণ সোর্স তো থাকে ইমেজে বা ভিডিও ট্যাগে, অডিও ট্যাগে। তো এখন এইচরেফ দিয়ে দিলে কাজটা হয়ে যাবে। আমরা যখন ক্লিক করলাম ইউটিউব হয়ে গেল, এখন ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে? এখানে সোর্স অ্যাট্রিবিউট ছিল না, তাই হচ্ছে সোর্স আসেনি। এই পর্যন্ত কি বোঝা গেছে আমরা কিভাবে একটা ফাংশনের মাধ্যমে সোর্স, ইনার HTML এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি? এই বিষয়গুলো তো বোঝা গেছে তাই না? জি স্যার। জি স্যার। তারপরে স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে কোয়ারি সিলেক্টর বাদ স্যার গেট এলিমেন্ট বাই আইডি এটা নেওয়া যেত না হ্যাঁ নাকি? এটা অবশ্যই নেওয়া যায়, তো আপনার ইচ্ছা, আমি বললাম তো দুইটা হয়, আপনি যেভাবে নেন সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা এই এসআরসি এটাও চেঞ্জ করতে পারি। এসআরসি যে অ্যাট্রিবিউট আছে এটাও চেঞ্জ করতে পারি। ধরেন এটা তো আবার থাকে ইমেজের জন্য। আমি আরো একটা ইমেজ নেই এখানে এসে, ধরেন আরো একটা বাটন নিলাম, এখানে দিলাম মাই ক্লিক ফাঙ্ক 2 ক্লিক মি। আচ্ছা মাই ফাংশন 2 দিলাম। এই ফাংশনটা তৈরি করতে হবে, আর এখানে আমার একটা ইমেজ নেই, লিংকের পরে নেই। একটা ব্রেক দিয়ে নেই, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন এইখানে এসে আমি একটা হাইট উইডথ দিয়ে দিই ইমেজের, নাহলে বড় হয়ে যাবে বড় ইমেজ নিলে। হাইট দিলাম ধরেন 350, উইডথ দিলাম 350। আমরা একটা ইমেজ নিয়ে আসি, এখানে আমাদের ইমেজ ফোল্ডার ছিল বাট কোনো ইমেজ ছিল না। এখান থেকে আমরা ইমেজ নিতে পারি। ধরেন আমি এটা আর এটা এই দুইটা নিলাম। দুইটা ইমেজ আমি নিলাম। একটা হচ্ছে ইমোজি আর একটা টেক্সট পিএনজি। তো প্রথমে হচ্ছে কোন একটা ইমেজ দিয়ে রাখি এখানে। কই এখানে আমাদের ছিল আইএমজি নামে ফোল্ডার, দেন হচ্ছে ইমোজি আর হচ্ছে টেক্সট পিএনজি।
আমরা টেক্সট পিএনজিটাই রাখলাম আপাতত। এখন এইখানে ক্লিক করলে, অন ক্লিক করলে, এই বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে, বাটন 2 যেটা ছিল এটার জন্য আমি একটা ফাংশন তৈরি করি। আবার ফাংশনের নাম দিলাম ফাংশন 2, তারপর হচ্ছে var ইমেজটাকে ধরি। এখন আমরা ইমেজের জন্য যেহেতু চেঞ্জ করব, আমরা সরাসরি এলিমেন্ট দ্বারাও ধরতে পারি। var ধরেন img দিলাম নাম, তারপর ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। আপনার ইচ্ছা করলে ইমেজটাকে ট্যাগ নেম দ্বারাও ধরতে পারবেন, সেক্ষেত্রে আবার ওই যে ইন্ডেক্স ইউজ করতে হবে। ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর দিয়ে আমি দিলাম, আর কুইরিটার নাম ছিল ইমেজ। ঠিক আছে, তো এটা দিলাম। দেওয়ার পর ইমেজের কি চেঞ্জ করব, সোর্স। ইমেজের সোর্সে দিয়ে দিব img/moj.png। আমি ওই বাটনে ক্লিক করলে এই কাজটা হবে, img.src img emoji png। হ্যাঁ, আমরা যখন একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো এই বিষয়টা আছে। তো প্রথমটা যদি ক্লিক করি এটা কি হয়ে যাবো, গুগল হয়ে ইউটিউব হয়ে যাবে। ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে গেল। আর দ্বিতীয়টা যদি ক্লিক করি ইমেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, সোর্স। দেখেন ইমেজের সোর্সটা চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক করলে ইউটিউব হয়ে যেতেছে, আর এটা ক্লিক করলাম ইমেজের সোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। এখানে আমরা hrefও চেঞ্জ করতে পারতেছি অথবা ইমেজও চেঞ্জ করে দিতে পারতেছি। এই বিষয়টুকু কি বোঝা গেছে? জি স্যার। স্যার বাটন দুইটা যদি স্যার নিচে নিচে নামাইতে যায় তখন কি করব? ব্রেক দিবেন, আর না হইলে সিএসএস ইউজ করবেন। বাটন আমরা করব, অনেক কিছুই করব, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। এইটুক বুঝছেন কি না আগে এটা বলেন। জি স্যার, সেম প্রসেস স্যার, দুইটা একরকমই তো। হ্যাঁ, একই রকম। এটা বুঝলে এটাও বোঝা যাবে। এখন এইখানে আমরা আরো কিছু বিষয় অ্যাড করতে পারি। আমরা সিএসএস অ্যাড করতে পারি। এর জন্য হচ্ছে স্টাইল নামে একটা প্রপার্টি আছে, আমরা এটা নিব। ঠিক আছে, তাহলে দেখেন স্টাইল প্রপার্টি দিয়ে কিভাবে সিএসএস অ্যাড করতে পারি। আমরা সিএসএসটা অ্যাড করি হচ্ছে কিসের মধ্যে, ধরেন এই যে এইখানে করি, এই ইউটিউবটারে করি, লিঙ্ক ডট স্টাইল লিখলাম। হ্যাঁ, সিএসএস অ্যাড করার জন্য STYLE স্টাইল লিখবো। স্টাইল লেখার পর আমি কি দিতে চাইতেছি, ধরেন এটার একটা ফন্ট সাইজ দিব, তাহলে এফটা ছোট হাতের, আর পরবর্তী যদি কোনো ওয়ার্ড আসে ওটা বড় হাতের। ক্যামেল কেস বলে যেটারে। ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ ইকুয়াল টু কত দিব, ফন্ট সাইজ ইকুয়াল টু দিলাম 50 পিক্সেল। আচ্ছা দেখি 50 পিক্সেল এটা কাজ করতেছে কিনা। এখন কি কি চেঞ্জ হবে, ইনার HTML চেঞ্জ হবে, href চেঞ্জ হবে, আবার ফন্ট সাইজও চেঞ্জ হবে। আমরা যদি একটু রিলোড দেই, রিলোড দিয়ে এখানে চেঞ্জ করলে দেখেন এটা 50 পিক্সেল হয়ে গেছে। তারপরে আপনি যদি চান আমি আরো কিছু অ্যাড করব, কালার চেঞ্জ করব, তাহলে কালার চেঞ্জ করেন, ওই স্টাইল কালার দেন। কালার কি দিবেন, সি গ্রিন দেই। তারপর হচ্ছে ধর আমি টেক্সট ডেকোরেশনও চেঞ্জ করব। ওইখানে তো ওই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ছিল, আবার স্টাইল নিলাম। এখন হচ্ছে টেক্সট ডেকোরেশন দিয়ে দিলাম নান। আমি কোনো টেক্সট ডেকোরেশন চাই না। ঠিক আছে, এখন যদি রিলোড দেই, এটা দিয়ে ইমেজ চেঞ্জ হচ্ছে, ভালো কথা। এটা দিলে দেখেন কালার টালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লিক করলে আবার ইউটিউবেও যাবে। এই বিষয়টুকু কি বোঝা গেল যে আমরা প্রপার্টি আর ইভেন্ট জি নিয়ে স্যার। কিভাবে কাজ করতে পারি। এটা তো আসলে জি স্যার। শুধু এখন কি মনে হইতেছে না যে জাভাস্ক্রিপ্ট HTML এর সাথে কাজ করে। প্রথম প্রথম তো মনে হচ্ছিল যে আমরা এগুলা কি করতেছি, প্রোগ্রাম শিখতেছি বা কি টাইপের কি। এখন দেখেন ওই বিষয়গুলো না বুঝলে তো আপনি আস্তে আস্তে লুপের যখন কনসেপ্টে যাবো এটা বুঝবেন না, শর্তের কনসেপ্টে যাবো ওইটা বুঝবেন না। এর জন্য হচ্ছে আমাদের বেসিক তো জানতেই হবে, বেসিক না জানলে কিভাবে এগুলো করব। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন তাহলে এখন।
আচ্ছা দেখেন আমাদের ছিল কোন পর্যন্ত, প্রপার্টি অ্যান্ড ইভেন্ট দেখছিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি ক্লাস অ্যাড করতে পারি, সিএসএস এর যে ক্লাসগুলো আছে ক্লাস অ্যাড করতে দিতে পারি, ক্লাস রিমুভ করে দিতে পারি। এটা যদি দেখেন তাহলে মনে হয় যে আরেকটু সুন্দর লাগবে। ধরেন আমরা সব কিছু বাদ দিয়ে দিলাম, এটা বোঝানোর জন্য সব বাদ দিয়ে দিলাম। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে গিয়ে একটা বাটন রাখলাম, বাটনের অন ক্লিক রাখলাম, অন ক্লিক একটা ফাংশন দিলাম। কি ফাংশন দিলাম? ধরেন মাই ফাঙ্ক নামে একটা ফাংশন বানাইলাম। তো ফাংশন দিলাম, তারপর হচ্ছে বাটনে বললো যে ক্লিক করতে, ক্লিক মি দিলাম বাটনে। তারপর নিচে একটা প্যারাগ্রাফ নিলাম। আর প্যারাগ্রাফ না নিয়ে আমরা H1 নিতে পারি, H2 H3 যা ইচ্ছা তাই নিতে পারি। H3 নিলাম, H1 তো সবসময় নেই। দিস ইজ স্টাইলিং হেডার ফর শো, প্লিজ। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। অন ক্লিকের ভিতর যে ফাংশন মাই ফাংশন লেখছেন ওটা ফার্স্ট ব্র্যাকেট দিছেন পরে ওটাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ দিতে হবে। ফাংশন ইউজ করলে আমরা এই প্যারেনথেসিস দিব, এটাকে প্যারেনথেসিস বলে। ঠিক আছে, যখন আমরা ফাংশন ইউজ করবো তখন প্যারেনথেসিস দিব। এই জায়গায় আমি যে কোনো নাম দিতে পারবো নাম মাই আপনি, ফাংশনের হ্যাঁ জন্য, আপনি যে কোনো নাম দিতে পারবেন। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হবে। হ্যাঁ, প্যারেনথেসিস ইউজ করবো, শুরু শেষ। জি স্যার। ফর শো প্লিজ ক্লিক দ্য বাটন। ধরেন এইটা থাকলো, হ্যাঁ। H3-তে একটা ক্লাস অ্যাড করলাম, ক্লাসের নাম দিলাম হেড। তো হেডকে আমরা স্টাইল করতে পারি। আমাদের সিএসএস লিঙ্ক করা ছিল, যেহেতু ক্লাস নিছি, কই গেল, যেহেতু ক্লাস নিছি সো আমরা এইভাবে লিখতে পারি। এখন কি করব, এটা একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ দিলাম ধরেন 50 পিক্সেল, একটা কালার দিলাম, এইটা দিলাম। তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার। তারপরে আর কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার ওইটার মধ্যে কোনটা, যে এইটা দিলাম, কাছাকাছি মনে হয়। লেখাগুলা একটু অন্য করে দিই কালার, এর মধ্যে কোন কালার ভালো লাগতে পারে, রেড দেই, কারণ রেড টাইপের কোনো রেডিশ কালার দিলাম। ফন্ট সাইজ দিলাম, আপনি আপনার যে সিএসএস গুলো আছে যা ইচ্ছা তাই লিখতে পারেন এখানে। ফন্ট সাইজ, কালার দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। আর কি দেওয়া যায়, ধরেন একটা বর্ডার বটন দেই, বর্ডার বটন দিয়ে হলো 10 পিক্সেল সলিড, রেডিশ দিলাম, রেড কালারটা দিলাম। তো এইটা যদি দেই তাহলে দেখি আউটপুটটা কেমন দেখা যায়। এরকম একটা বিষয় আসছে, হ্যাঁ। একটা বিষয় বোঝা যায় না ঠিক মতো। আচ্ছা যাই হোক, কালারটা কি বোঝা যাইতেছে মোটামুটি, এটাই থাক। তারপর হচ্ছে আমরা এখানে আরো কি দিতে পারি, উপরে একটু প্যাডিং বাড়াই দিই কালারটাকে বড় করার জন্য। উপরে নিচে দিলাম 10 পিক্সেল, আর ডাইনে বামে দরকার নেই। তো এটা হচ্ছে আর একটু বোল্ড হইলো। এখন আর কি করতে পারি, অনেক কিছু তো করলাম। এটা উইথটা এটা থাক, এটা থাকলো। তো আমরা চাচ্ছিলাম আসলে এটা ক্লিক করলে হবে, এখন থাকবে না। তো এটা আমরা কি করতে পারি, এখানে এসে ক্লাসটা থাকলো, ধরুন অন্য কোনো ক্লাস থাকতে পারতো এখানে, বাট অন্য ক্লাস থাকলে অন্য কোনো ক্লাস থাকতো এখানে, যেহেতু আমি কোনো ক্লাস নিলেই ফাঁকা রাখলাম। আপনি এখানে একটা একটা বিষয় তো আমরা একাধিক ক্লাস ইউজ করতে পারি। তো ধরেন আপাতত ফাঁকা রাখলাম, ক্লাসটা ফাঁকা থাকবে।
এখন যদি রিলোড দেই আগের মতো হয়ে গেল। যখন ক্লিক করব তখন ওই বিষয়টা যাতে অ্যাড হয়, এইটা করার জন্য আমরা কি ফাংশন নিয়েছিলাম, মাই ফাংশন নামে একটা ফাংশন নিয়েছিলাম। তো এই মাই যে ফাংশন নিয়েছি এটা এখন তৈরি করতে হবে। ফাংশন লিখলাম, ফাংশনের নাম ছিল মাই ফাংক। তারপর হচ্ছে এইখানে এসে আমার বলতে হবে কি করবো আমি। তো ফার্স্টে তো আমাকে এই প্যারাগ্রাফটাকে ধরতে হবে, সরি এই H1টা H3টাকে ধরতে হবে। এখানে আমি একটা আইডি দিয়ে ধরতে পারি। আইডি দিলাম যে হেড 3, আইডি দিয়ে ধরবো এটাকে। তাহলে আমি দিলাম var head 3 টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আপনি গেট এলিমেন্ট বা আইডিও দিতে পারেন, সমস্যা না। আচ্ছা এটাই দিন না, বারবার কোয়েরি সিলেক্টর দিতেছি না। গেট এলিমেন্ট বা আইডি দিলাম, আইডি দিয়ে জাস্ট আইডির নামটা লিখে দিলাম। গেট এলিমেন্ট বা আইডি দিলে কিন্তু আর এখানে হ্যাশ দেওয়ার দরকার নেই। তো এটাকে ধরলাম, ধরার পরে এই যে হেড 3 আছে এটার সাথে আমি কি করব, ক্লাস লিস্ট লিখবো। প্রথমে ক্লাস অ্যাড করার জন্য ফার্স্টে লিখবো ক্লাস লিস্ট, তারপর লিখবো অ্যাড। অ্যাড লিখে আমি যে ক্লাসটা অ্যাড করতে চাইতেছি ওই ক্লাসের নাম লিখে দেব। আমাদের ক্লাসটা ছিল সিএসএস এ হেড নামে, জাস্ট আমরা এখানে লিখে দিব হেড। এখন যদি একটু রিলোড দেই, ফাংশনটা যদি ক্লিক করি, আচ্ছা কাজ হচ্ছে না, তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে। var এইটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেড 3। হেডের এখানে ডট দিতে হবে না স্যার ক্লাসে? না না, কোথায়? ওই জেএস ফাইলে এখানে? এই নিচেরটায় হেড। না না না, এখানে ডট। স্যার HTML হয়তো আমরা ক্লাসের নামটা মুছে দিছিলাম। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি কি ভুল করলাম। ক্লাস লিস্ট অ্যাড ক্লাস নেম, হ্যাঁ এইটুকুই অ্যাড করতে হয়, অন্য কিছু না। তো দেখি কোথাও ভুল করছি কিনা। ও আচ্ছা, এখানে তো সেভ স্যার করি নাই, HTML কোথায় জানো? এইচটিএমএল এ সেভ স্যার করি নাই। H3 ক্লাসের তো কোনো নাম দেন নাই। না না, ক্লাসের নাম দিছি অথবা তো, ওই সেভ করি নাই তখন, এর জন্য কাজ হয় নাই। ও আচ্ছা এখন যখন আমরা ক্লিক করতেছি তখন ওই ক্লাসটা পাওয়া যাইতেছে। এন্ড দেন যদি আমি ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে এই ক্লাসটা আসলে ওইখানে কিন্তু আমরা ফাঁকা রাখছিলাম, বাট এখন ক্লাসটা পাবে। এই দেখেন হেড এলিমেন্ট কই, এই যে H3 এর মধ্যে ক্লাস পেয়ে গেছে, ঠিক আছে। আর আমরা কিন্তু রাখছিলাম ফাঁকা, দেখেন দেখছেন ফাঁকা ছিল, আর যখন ক্লিক করলাম ওইটা পেয়ে গেল। একইভাবে যখন ক্লাস অ্যাড করা থাকবে, ধরেন এখন ক্লাস অ্যাড করা আছে, এখন আমরা ক্লাসটা অ্যাড করে দিলাম, এখানে ক্লাসটা অ্যাড থাকলো, ঠিক আছে। এখন আমরা রিমুভও করতে পারি ক্লাস, জাস্ট এইখানে অ্যাডের জায়গায় রিমুভ, আর কিছু না, ঠিক আছে। তো এখন প্রথমে হচ্ছে থাকবে যে রিলোড দিলাম আছে, দেখেন এইখানে যদি আমি মাউস পয়েন্টারটা নেই তাহলে এইখানে দেখেন H3 তে হেড আছে, হেড। যখন আমরা ক্লিক করতেছি তখন কি হয় দেখেন, দেখেন এখান থেকে হেডটা আস্তে করে ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু ক্লাসে আর কিছু নাই। আবার যদি রিলোড দিয়ে এটা আছে, এটা ক্লিক করলে ভ্যানিশ হয়ে গেল। এখন এই দুইটা কাজ যদি কেউ একসাথে করতে চায়, যে আসবে যাবে আসবে যাবে দুইটাই হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে টগল লিখে দিতে পারি। টগল, টগল বলতে বোঝায় এই একবার অ্যাড হবে একবার রিমুভ হবে। এটা যদি দেই, আমরা রান করি, তাহলে প্রথম পর্যায়ে আছে ক্লাস করলে চলে যেতেছে, আবার ক্লিক করলে আসতেছে, চলে যেতেছে আসতেছে। আর প্রথম পর্যায়ে আপনি যা ইচ্ছে সেটা রাখতে পারেন, মনে করেন যে আপনি প্রথম পর্যায়ে রাখবেন না, আমাদের লেখাটা তো তাই বলে। এখানে বলা আছে দিস ইজ স্টাইলিং হেডার ফর শো প্লিজ ক্লিক দ্য বাটন, তাহলে বাটনে ক্লিক করি। আচ্ছা ঠিক আছে, এটা আসলে একটা স্টাইলিং বাটন, আবার ক্লিক করলে চলে গেল, আসলো চলে গেল, আসলো চলে গেল, ঠিক আছে। এই বিষয়টা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেল? জি স্যার, জি স্যার।
আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু প্র্যাকটিস করেন। আর স্টাইল আপনারা নিজেদের মতো করেন। ইজি কিন্তু বিষয়টা। আপনারা অ্যাড দেন একবার, একবার রিমুভ দেন, আর একবার হলো টগল দেন। এটা একটু প্র্যাকটিস করেন। ইভেন্ট লিসেনার নামে একটা কথা আছে, ইভেন্ট লিসেনার। ঠিক আছে? ইভেন্ট লিসেনারের জন্য কি করব? জাস্ট এইখানে ইভেন্ট লিসেনারের জন্য এইখানে আর কষ্ট করে এগুলো দেওয়ার দরকার নাই। অন ক্লিক ইভেন্ট অ্যাড করার কোনো দরকার নাই। এখানে একটা আইডি দিতে পারি আমরা। আইডি দিলাম ধরেন বাটনটাকে ধরার জন্য। তো আমরা যদি ইভেন্ট লিসেনারের মাধ্যমে এটা করি, সেক্ষেত্রে কি করব দেখেন। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে এই বাটনটাকে ধরবো বলতে বাটনের ডম সিলেক্ট করব। তো এইখানে আমি একটা ভেরিয়েবল নিলাম btn নামে, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। এইখানে এসে আমি বাটনটাকে ধরতে পারি, যেহেতু একটা আইডি হ্যাশ দিয়ে ওটা লিখলাম বাটন। তো btn এর মধ্যে হচ্ছে বাটনটা আছে। এখন btn ডট, এখন লিখবো অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার লিখলাম। ইভেন্ট লিসেনারের মধ্যে দুইটা ভ্যালু থাকে, দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটার হচ্ছে কি টাইপের ইভেন্ট অ্যাড করতে চাইতেছি, আর দ্বিতীয় প্যারামিটার আমরা ফাংশন দিতে পারি। ফাংশনের কোনো নাম নাই, এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। তো এইখানে আমরা কোন ধরনের ইভেন্ট অ্যাড করতে চাইতেছি, ফার্স্টে দিতে পারি ক্লিক ইভেন্ট। এখানে আর অন ক্লিক দেওয়ার দরকার নাই, এখানে আমরা দিলাম হচ্ছে ক্লিক। এইখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে হলো যে H1 এর যে স্টাইলটা ছিল সেটা অ্যাড হবে। তাহলে H1টাকে আবার ধরে নেই, var হেড, এটা কি ছিল h3, হেড 3 দিলাম। হেড 3 ইকুয়াল টু var হেড 3 ইকুয়াল টু কি দিতে পারি, এখানে দিতে পারি হচ্ছে গিয়ে, আচ্ছা var হেড 3 ইকুয়াল টু, আমরা হেডটা এখানে ধরে নিব ওই ডকুমেন্টের মাধ্যমে। ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, কুইরি সিলেক্টরের মাধ্যমে এখানে কি ছিল আমার, হেড 3 তে একটা হেড 3 নামে আইডি ছিল, তাহলে আইডি দ্বারা এটাও ধরতে পারি, আইডি হেড 3। হেড 3-র মধ্যে হচ্ছে ওই বিষয়টা আছে। এখন আমি জাস্ট হেড 3-র সাথে ক্লাস লিস্ট দিলাম। ক্লাস লিস্ট দিয়ে আমরা ওই যে অ্যাড করছিলাম, অ্যাড করলাম, কি অ্যাড করলাম, ক্লাসের নাম ছিল কি, হেড। আমরা উপরে যে কাজটা করছি সেই কাজটাই করছি, বাট এটা করছি হলো ইভেন্ট লিসেনারের মাধ্যমে। আমি যদি রিলোড দেই, ক্লিক করলে এই যে অ্যাড হয়ে যাইতেছে। এখন কিন্তু এখানে অন ক্লিক দিয়ে নেই, তাও কাজ করতেছে, কারণ আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করছি। এরকম অনেকগুলো ইভেন্ট লিসেনার আছে, যেমন মাউস ওভার, মাউস ওভার বলতে মাউস ওইখানে নিলে কি হবে, সেইখানে আমরা মাউস ওভার ইভেন্ট অ্যাড করতে পারি। মাউস ওভার, এখন আর ক্লিক করতে হবে না, ওইখানে মাউস নিলে এই বিষয়টা অ্যাড হইব। তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে জাস্ট এইখানে মাউসটা নিলেই হইতেছে অ্যাড, মাউসটা নিলেই অ্যাড হইতেছে, মাউসটা নিলেই অ্যাড হইতেছে। আমরা আবার একটা কাজ করতে পারি, আরো একটা ইভেন্ট লিসেনার নিতে পারতাম। বাটন ইভেন্ট লিসেনার, এখানে দিলাম মাউস আউট, মাউস আউটে রিমুভ হয়ে যাবে ক্লাস। সবকিছু সেম, দেখি কাজ করে কিনা। দিলাম, আবার সরাইলে আউট হয়ে যেতেছে, যখন নিলাম অ্যাড হইতেছে, মাউসটা সরালে আবার আউট হয়ে যেতেছে, মাউস সরালে আউট হয়ে যেতেছে, দিলে অ্যাড হইতেছে। এইভাবে আমরা এই বিষয়গুলো অ্যাড করতে পারি। আরো অনেক ইভেন্ট লিসেনার আছে,
তারপরে এখানে আমি আচ্ছা অ্যাড না দিয়ে টগল দিয়ে দেখি। টগল দিলেও সেম কাজ করবে। টগল এখানে কাজ করতেছে না। না কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে। একবার নিলে হইলো কি করতেছে দেখাইতেছে, আরো একবার নিলে চলে যেতেছে। একবার নিলে দেখাচ্ছে, আর একবার নিলে চলে যেতেছে। যেহেতু এখানে মাউস ওভার দেওয়া আছে, কোথাও তো আউট দেওয়া নাই। আউট দিতে গেলে আবার আরো একটা ফাংশন ইউজ করতে হইব। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা কি বুঝতে পারছেন? ইভেন্ট লিসেনারের মাধ্যমে কিভাবে আমরা এগুলো করতে পারবো? জি স্যার, একটু প্র্যাকটিস করতে হবে আর কি। সেটাই, এই বিষয়গুলো আসলে প্র্যাকটিস করা, সবকিছু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এগুলো পারা যাবে না।